সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে আসলে দাঁত থাকলে দাঁতের মর্যাদা আমরা অনেকেই বুঝি না, কিন্তু দাঁতের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস শুধুমাত্র আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে সম্পৃক্ত নয়। একটি সুন্দর হাসি, একটি চমৎকার দাঁতের প্রতিফলন একটি আত্মবিশ্বাসের প্রতীক। আমাদের কর্মক্ষেত্রে, আমাদের জীবনে সর্বত্রই কিন্তু এর গুরুত্ব রয়েছে। কিন্তু এর যত্ন আসলে আমরা কিভাবে নেই, কিভাবে নেওয়া উচিত, এবং প্রতিদিনের যত্নের সঙ্গে সঙ্গে আমরা আসলে কখন একজন ডেন্টিস্টের কাছে যাব সেই দাঁতগুলোকে সুরক্ষার জন্য, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত আছেন ডাক্তার এম মুজাহিদ ইসলাম, কানাডিয়ান ডেন্টাল বোর্ড সার্টিফাইড ডেন্টিস্ট, ব্লুর পার্ক ডেন্টাল, টরন্টো, কানাডা। ডাক্তার মুজাহিদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24-কে অনেক ধন্যবাদ। আমরা আসলে যে কথাটি বললাম যে দাঁতের যে যত্নটি বিশেষ করে একেবারেই খুব ছোটবেলা থেকে যেটি শুরু করা উচিত, কিন্তু আমরা একসময় ভাবি যে ছোটবেলার দাঁতগুলো আমাদের পড়ে যাবে, এগুলো আসলে টেম্পোরারি একটি টিথ। তো এর যত্ন নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব বেশি চিন্তিত থাকি না, এবং একসময় দেখা যাচ্ছে বাচ্চাদের দাঁতের ক্যারিজগুলো কিন্তু খুব প্রকট হয়ে ওঠে, তারা নানা রকম সমস্যায় ভোগে এবং নতুন একটি দাঁত উঠবে বলে সেই দাঁতগুলো অবহেলিত হয়। এই বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই। একেবারেই শিশুদের দাঁতের যত্ন আসলে কিভাবে আমাদের করা উচিত? আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মনে করি যে বাচ্চাদের দাঁত পড়ে যাবে, এই জন্য এর যত্ন না করলেও চলবে। আমরা আসলে ভাবি না যে একটা ছোট বাচ্চা যখন বড় হতে থাকে, তার যে বডির যে গ্রোথ, যে মূল বেড়ে ওঠাটা, সেটা আসলে দুধ দাঁত বা ডেসিডুয়াস থাকা অবস্থাতেই হয়। তো একটা বাচ্চার যখন দাঁতের প্রবলেম থাকবে, সে আসলে ঠিকমতো খেতে পারবে না, তার গ্রোথ অবশ্যই রেস্ট্রিক্টেড হবে কিংবা সেটা ঠিকমতো হবে না। তো তার একজন গ্রোথের সাথে আসলে সব কিছু নির্ভর করে। আপনি খেয়াল করবেন যে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যে আমাদের যে বন্ধুটি ছোটোখাটো ছিল তাকে আমরা এক ধরনের বুলিং করতাম, কিংবা যে একটু মোটা ছিল তাকে আমরা বুলিং করতাম। তো বাচ্চারা ছোটোবেলা থেকে আসলে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। যার দাঁত এরকম থাকে তাকে অন্য বাচ্চারা আসলে এক ধরনের বুলিংও করে, ফলে সে মেন্টালি অ্যাফেক্টেড হয়। তো ফিজিক্যাল যে হেলথ, সেটা সে অ্যাফেক্টেড হচ্ছে, তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, একই সঙ্গে মেন্টালিও সে কিন্তু এক ধরনের কষ্টের মধ্যে দিয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়। তো এটা এই জন্য বাচ্চাদের দাঁতের যত্ন আসলে বড়দের থেকে বেশি জরুরি। ইয়াং জেনারেশন বা যেটা আপনারা যেটা যে এই যে আমাদের নতুন দাঁত, যেটা স্থায়ী দাঁত আমরা যেটাকে বলি, সেটা আসে সেই যে মানুষ আসলে যথেষ্ট সচেতন থাকে তার নিজের প্রতি, কারণ তাকে বা একটা 17-18 বছরের একটা ছেলে বা মেয়ে তাকে সুন্দর দেখা যাক, এটা সে চায়। সেটা চায় না। খুবই সুন্দর আসলে যে তথ্যটি আমরা পেলাম যে শিশুদের দাঁতের যত্ন বড়দের চেয়ে আসলে বেশি হওয়া উচিত, যেটি আসলে আমরা অনেক সময় অবহেলা করি, উপেক্ষা করি। আমি আসলে এই বিষয়ে জানতে চাই যে আসলে বাংলাদেশের দীর্ঘদিন ডেন্টাল প্র্যাকটিস করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক হিসেবে কাজ করেছেন, এখানে বাংলাদেশে প্র্যাকটিস করেছেন। এরপর কানাডার সেখানে ডেন্টাল বোর্ড সার্টিফাইড এর যে সুদীর্ঘ পরিক্রমা বা কঠোর যে একটি পরিক্রমা, সেটির মধ্যে দিয়ে যে সেখানে এখন চিকিৎসা করছেন। এই দুটি জায়গা, একেবারেই বিপরীতধর্মী দুটি জায়গা থেকে যে ট্রান্সফরমেশন, যে পরিবর্তন, সেটিকে আসলে কিভাবে দেখেন আপনার জীবনে? এটা আমি একটু ব্যক্তিগতভাবে বলি যে আমার তো বাংলাদেশে কাজ করতে ভালো লাগে, কারণ আমার এই দেশটার প্রতি এক ধরনের আবেগ কাজ করে। আমি বাইরে কাজ করছি, যখন আমি যাই, এটা ডেফিনেটলি বাংলাদেশ থেকে যারা বিদেশে যান, বিশেষ করে হেলথ সেক্টরে কাজ করতে চান, এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। এটা অসম্ভব না, বাট আমাদের জন্য একটু কঠিন। আমি এখানে কাজ করেছি, এখানে যখন কাজ করতাম আমার কাছে মনে হতো যে আমি এই ইনস্ট্রুমেন্টাল সাপোর্টটা পাচ্ছি না, ইনস্টিটিউশনালি আমি এই সাপোর্টটা পাচ্ছি না। আমি যখন একজন পেশেন্টকে দেখছি এবং পেশেন্টকে যে কাজটা আমি জানি যে এই ট্রিটমেন্টটা আমার পেশেন্টের জন্য করা দরকার, আমি অনেকগুলো সাপোর্ট পাচ্ছি না। এবং একই সাথে আমার নিজস্ব কিছু লিমিটেশনসও আছে। যেমন আমি তখন সকালবেলা একটা অফিসে কাজ করি আর চেম্বার করি আমি বিকেলবেলা, ফলে আমি আসলে দেখা যাচ্ছে যে দিনের
12 থেকে 16 ঘন্টা আমরা কাজ করছি। তো যখন একজন ডাক্তার এত দীর্ঘ সময় রোগীদের নিয়ে কাজ করবেন, তখন তার জন্য আসলে রোগীর প্রতি কনসেন্ট্রেশন দেওয়াটা সত্যি ডিফিকাল্ট। তো সেজন্য যদি আপনি সবচেয়ে ভালো ডাক্তারও হন, কিন্তু আপনি যদি আপনার রোগীকে সময় না দেন, তাহলে সেই রোগীর চিকিৎসা আপনি করতে পারবেন না। যেটা বিদেশে গিয়ে আমার প্রথম মনে হয়েছে যে ওখানে যেরকম আমাদের প্রতিটি পেশেন্টের জন্য বরাদ্দ 1 ঘন্টা সময়, রোগী জানে যে ডাক্তার তার সঙ্গে মোটামুটি 1 ঘন্টা সময় কাটাবেন। সেটা সে যদি ডায়াগনোসিসের জন্য আসে বা প্রথম ভিজিটে আসে সেটাও সে জানে। আবার যখন একটা ট্রিটমেন্টের জন্য আসে সেটা জানে। আমরা যখন বুঝি যে এই রোগের ট্রিটমেন্টটা করতে আমাদের হয়তো 1 ঘন্টার বেশি সময় লাগবে, আমরা তো ইন অ্যাডভান্স এটাকে আরেকটু বেশি সময়ের জন্য বুক করি। তো এই ব্যাপারটা আসলে আমাদের দেশের সাথে বাইরের একটা বড় পার্থক্য। আমি সবসময় বলি যে বাংলাদেশের ডাক্তাররা নলেজের দিক থেকে আসলে পেছনে না। এটা আমরা সব ক্ষেত্রেই তো আমরা একই ধরনের বইই পড়ি, কিন্তু আমাদের সিস্টেমিক যে জায়গাটা, সেই জায়গায় আসলে আমরা একটু কাজ করতে পারি। সেটির সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি সংস্কারের কথা চলছে। আমরা জানি যে নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশকে ঢেলে সাজানোর যে চিন্তাটি সবার মাঝে কাজ করছে, সে একই সঙ্গে ডেন্টিস্ট্রির বা ডেন্টাল হেলথের যে চিন্তাভাবনাটি, যে এটিকে আসলে পরিক্রমা বা যে পাঠ্যক্রম এবং প্র্যাকটিস, এগুলোকে আসলে করার ব্যাপারে কোনো ধরনের চিন্তাভাবনা কাজ করে কিনা আপনার মাঝে? আমি একটু আগে বললাম যে বাংলাদেশ আমার খুব আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমি বিদেশে কাজ করি, কিন্তু যখন একজন বাংলাদেশি পেশেন্ট আমি পাই, আমি খুব খুশি হই। এবং যাদের ইন্স্যুরেন্স থাকে না, আমি তাদের চেষ্টা করি যত মিনিমাম পেমেন্ট নেওয়া যায়। তা আমাকে মাঝে মাঝে বাংলাদেশি রোগীরা জিজ্ঞেস করে যে আমাকে আপনি কমালেন কেন, আমাকে তো আপনি চেনেন না। তা আমি বলি যে এটা আসলে আমার মনে হয় যে আমি যে দেশের বাইরে কাজ করি, দেশের প্রতি আমার এক ধরনের ভালোবাসা প্রকাশ। এটা ঠিক আপনার জন্য না, এটা আমার নিজের সন্তুষ্টির জন্য। এখন বাংলাদেশের যে কয়েকটি জায়গা আমার কাছে মনে হয়েছে, আমি আসলে স্টেক হোল্ডার পজিশনে না, আদারওয়াইজ আমি হয়তো বলতাম যে বাংলাদেশের রোগীদের জন্য একটা হেলথ কার্ড থাকা উচিত, যেখানে তার রোগের একটা হিস্ট্রি থাকবে, যে সে কী রোগে আক্রান্ত হয়েছিল অতীতে, তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, কি ওষুধ সে খেয়েছে, এবং তার একটা প্রগনোসিস কেমন হয়েছে। তো এরকম একটা হেলথ সিস্টেম যদি থাকে, তখন আরেকজন ডাক্তারের কাছে যখন যাবে, তখন সেই ডাক্তারের জন্য এটা রোগ নির্ণয় এবং এই রোগীর জন্য কি চিকিৎসা দিবে সেটা অনেকখানি সহজ হবে এবং রোগী অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পাবে। ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রেও সেরকমই। যখন আমরা বলি যে আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে জানে না যে ডেন্টিস্ট কারা। তারা দেখে হাটে মাঠে ঘাটে বহু মানুষ ডেন্টাল ট্রিটমেন্ট করছে, তারা ভাবে যে এরাই বোধহয় ডাক্তার। তো তার ব্যথা হলে সে দাঁত ফেলে দিতে যায়। তো আমাদের এই অথরিটি যারা আছেন, তাদের এই বিষয়টা খেয়াল করা উচিত এবং মানুষকেও জানানো উচিত যে একজন গ্রাজুয়েট ডেন্টিস্ট, যেটা আমাদের এখানে বিডিএস বলি, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, ন্যূনতম ডেন্টিস্ট্রির জন্য যে সাধারণ মানুষের যে প্রথম যাওয়ার জায়গা, সেটা সেখানে হতে হবে। টেকনোলজিস্টরা ওই জায়গাটা নিতে পারে না। এটা নিলে আপনার সিস্টেমিক যে ব্রেক আমরা যেটা বলছি, যে খারাপ দিকটার কথা আমরা বলছি, সেটা তো আসলে শুরু হয় সেখান থেকে। এবং তখন আপনি আপনার ডাক্তারকে বলতে পারেন আপনি যথাযথ ট্রিটমেন্ট করবেন, আপনি রেগুলেটরি অথরিটির আন্ডারে থাকবেন, সব কিছু মেনে চলবেন। আমাদের দেশে ডাক্তাররা, আমার ধারণা যে সেটা তারা করবে। মানে এই জায়গাটা আমরা ওখানে তো করি, কারণ আমরা জানি যে আমাদের রেগুলেটরি যে অথরিটি আছেন তারা আমাদেরকে চেক করবেন। কোনো রোগীর কমপ্লেনের জায়গা থাকবে। একজন রোগী যদি মনে করে যে আমি ডাক্তার হিসেবে তাকে যথাযথ ট্রিটমেন্ট দেইনি, তার একটা জায়গা থাকবে, ওখানে আছে, রোগী কমপ্লেন করতে পারে এবং অথরিটি আমাদেরকে সেটার জন্য কোয়ারি করে যে কেন আমরা এই ট্রিটমেন্ট দিয়েছি। তো এটা হয়তো ইনিশিয়ালি আমাদের দেশে হুট করে শুরু করা যাবে না, কিন্তু যদি প্রক্রিয়াটি শুরু করা যাবে। একেবারে মানে খুবই মানে সঠিক সময়ের কথাটি বলেছেন যে আসলে এই সময়ে ইনিশিয়েটিভগুলো নেওয়ার আসলে জরুরি। একই সঙ্গে আমরা যদি একটু আবার ক্লিনিক্যাল সাইডে চলে আসি, যে প্রতিদিনের দাঁতের যত্ন যদি আসলে সকাল থেকে শুরু করি, আমাদের ব্যাপক একটি ধারণা রয়েছে ঘুম থেকে উঠেই সবার আগে আমাদের যে কথাটি মনে হয় দাঁত ব্রাশ করতে করতে আমরা সারাদিনের পরিকল্পনা করি। কিন্তু এই সকালের দাঁত ব্রাশ কতখানি গুরুত্বপূর্ণ, আসলে দাঁত ব্রাশ কখন করা উচিত, কতক্ষণ করা উচিত, কিভাবে করা উচিত? আমরা প্রতিদিনের যত্ন আসলে শুরু করা উচিত রাত থেকে। রাতে ঘুমোতে যাবার আগে আপনি সর্বশেষ খাবার গ্রহণের পরে
রাতে ব্রাশ করবেন এবং ব্রাশ করার আগে আপনি ফ্লস করবেন। ফ্লস হচ্ছে দাঁতের মাঝের যে জায়গাটা, এই জায়গাগুলিতে জমে থাকা খাদ্যকণা পরিষ্কার করা। আমরা এখন প্রতি বেলা খাবারের পরে ফ্লস করাটা রেকমেন্ড করি। তো রাতে যদি আপনি ঘুমোতে যাবার আগে সর্বশেষ কাজটা ব্রাশ করেন, আপনি যখন ঘুমাচ্ছেন আপনি আসলে লিটারালি কিছুই খাচ্ছেন না। তো সকালবেলা আপনি জাস্ট কুলকুচি করবেন, আপনি নাস্তা করবেন, নাস্তার হাফ অ্যান আওয়ার পরে আপনি ব্রাশ করবেন এবং যথারীতি তো ফ্লস করতেই হবে। যখন আপনি এই সহজ নিয়মটি মানবেন তখন আপনার দাঁত রিলেটেড অনেকগুলো রোগ কম হবে। এবার আসি সময় এবং ব্রাশিং টেকনিক এই বিষয়টাতে। আমি প্রতিটি রুগীকে বলি যে আপনি 1.5 থেকে 2 মিনিট ব্রাশ করবেন, এর থেকে বেশি সময় আসলে দরকার নেই। প্রতি 1.5 থেকে 2 মাস পর আপনার ব্রাশ চেঞ্জ করবেন এবং প্রতি 1.5 থেকে 2 মাস পর আপনি নিজেই চেক করবেন একটু আয়নায় দাঁড়িয়ে যে আপনার কোথাও কোনো ক্যাভিটি আপনি দেখতে পাচ্ছেন কিনা। সাধারণত ক্যাভিটিগুলি কালো রঙের বা ব্রাউন কালারের হয়, এটা দেখা যায় এবং দাঁতের বাইরে যে দাগ পড়ে বা যেটা পাথর জমে সেটা আসলে রুগী নিজেই রেকগনাইজ করতে পারে। এবং ব্রাশ করার সময় আপনি লক্ষ্য করবেন যে প্রতিদিন আপনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে কিনা। এই বেশ কয়েকটা সাইন আছে যেগুলি আপনি যদি শুধু লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন, আপনি অনেক বড় বড় অসুখ থেকে আসলে বাঁচতে পারবেন। মানে একদম আর্লি এটাকে ডায়াগনোসিস করা সম্ভব, যে সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে গেলে। আমি এই প্রসঙ্গে আসি যে এই যে সিস্টেমটির কথা বললেন, যে আমাদের এখানে ডেন্টাল সিস্টেমটি যেটি রয়েছে প্রাইভেট এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটি সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে, এবং এই যাওয়ার জায়গাটি অনেকটা রোগীর ইচ্ছে মতো, যে আমি কাকে নির্বাচন করব, কোথায় যাব, বিশেষজ্ঞের কাছে যাব, অথবা যিনি ডেন্টাল সার্জন রয়েছেন, সব দেখছেন, তার কাছে যাব। তো যেখানে আপনারা প্র্যাকটিস করছেন সেখানকার সিস্টেমটি আসলে কি, যে তারা কি অ্যাফিলিয়েটেড কোনো একজন ডেন্টাল সার্জন বা ফ্যামিলি ডেন্টিস্ট যদি আমরা বলে থাকি, তাদের সাথে সম্পৃক্ত, এবং তারপর রেফারেল সিস্টেমগুলো কীরকমভাবে হয়ে থাকে? ওখানকার সিস্টেম এরকম যে প্রাইমারি কন্ট্রাক্ট আমরা থাকি, আমরা যারা জেনারেল প্র্যাকটিস করি, সেটা ফ্যামিলি ডেন্টিস্ট কিংবা আমরা যারা জেনারেল ডেন্টিস্ট্রি করি কিংবা ফ্যামিলি ফিজিশিয়ানস যাদেরকে আমরা ওখানে জিপি বা জেনারেল প্র্যাকটিশনার বলি, প্রাইমারি যে কোনো অসুখের জন্য আপনাকে ডেন্টালের অসুখের জন্য যেরকম ডেন্টিস্টের কাছে আপনি যাবেন, উনি আপনাকে চেক করবেন। উনি যদি মনে করেন এই ট্রিটমেন্টটা উনি অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারবেন না কিংবা এই ট্রিটমেন্টের জন্য স্পেশালাইজড একটা সার্ভিস প্রয়োজন কিংবা হসপিটাল সার্ভিস প্রয়োজন, উনি আপনাকে রেফার করবেন। এটা আপনার বা রোগীর ইচ্ছার উপরে নির্ভর করবে না। কোনো কোনো ক্ষেত্রে রোগীর ইচ্ছার উপরে খানিকটা নির্ভর করে। যখন আমরা দেখি একই ট্রিটমেন্ট আমিও করতে পারছি, এটা স্পেশালিস্টের কাছেও আমি পাঠাতে পারছি, তখন আমি রোগীকে অপশন দেব, আমি এই কাজটি করতে পারি, আমি এটা রেগুলার করি, নিয়মিত করি, আপনি স্পেশালিস্টের কাছেও যেতে পারেন। স্পেশালিস্টের কাছে গেলে আপনার পেমেন্ট এতটা বেশি আসবে, আমাদের কাছে পেমেন্টটা এরকম। আমরা যে কোনো ট্রিটমেন্ট শুরুর সময় এবং আমরা রুগীকে সবসময় ইনফর্ম করি তার বিল কত হতে পারে, সেটা ইভেন ইন্স্যুরেন্সে যদি বিল পে করে তারপর আমরা তাকে ইনফর্ম করি আপনার একটা অ্যারাউন্ড বিল এরকম হবে। রুগী অনেক সময় ফিনান্সিয়াল কারণেও যে সার্ভিসটা স্পেশালিস্টের কাছে গিয়ে নেওয়া দরকার সেটা মনে করে যে না, আমি জেনারেল ডেন্টিস্টের কাছে নেব, সে নিতে পারে। আমাদের এখানে আপনি সরাসরি যে কোনো স্পেশালিস্টের কাছে যেতে পারেন। এই ব্যাপারটা আসলে স্পেশালিস্টের জন্য এক ধরনের প্রেশার, কারণ একজন হয়তো রুট ক্যানাল স্পেশালিস্ট, আপনি যাচ্ছেন তার কাছে শুধু একটা ফিলিং করার জন্য কিংবা আঁকাবাঁকা দাঁত ঠিক করার জন্য, যেটা আমরা ব্রেসেস দিয়ে ট্রিটমেন্ট বলি। তো এরকম একটা সিচুয়েশনে তার জন্য একটু ডিফিকাল্ট হয়, কারণ সে কার কাছে পাঠাবে, তার তো একটু সময়ের ব্যাপার আছে। রুগী দেখে তাকে তো ওই সময়টা দিতে হবে, কনসাল্ট করতে হবে। তো এটা যদি প্রাইমারি কন্ট্যাক্ট একজন সাধারণ ডেন্টিস্ট হতেন, উনি কিন্তু সরাসরি এই কাজটি করতে পারেন। একেবারেই, মানে এই জায়গাটিও কিন্তু আসলে মানে চিন্তা করার বিষয় রয়েছে। একই সঙ্গে যুক্ত করতে চাই ডেন্টাল হাইজিন বা হাইজিন হিসেবে যারা কাজ করছেন, এটি কিন্তু আমাদের জন্য একটি নতুন টার্ম বলা যায়, যে শুধু ডেন্টাল হাইজিন মেনটেন করার জন্য একজন যুক্ত আছেন প্রতিটি প্রতিষ্ঠানে। এই কনসেপ্টটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এটা আসলে বিদেশে অনেক দিন ধরেই প্র্যাকটিসটা আছে, আমরা হাইজিনিস্ট বলে। আমার ডেন্টাল অফিসে দুজন হাইজিনিস্ট কাজ করেন। হাইজিনিস্টের মেইন কাজটা হচ্ছে স্কেলিং করা, যেটা আমরা এখানে সহজ ভাষায় বলি, ওরাও বলে ক্লিনিং। আমরাও এখানে অনেক সময় এই শব্দটার বাংলা এরকম হয়েছে যে আমরা দাঁত পরিষ্কার করতে যাই। ব্যাপারটা এখানে হাইজিনিস্ট তার টেরিটরি হচ্ছে সে একজন রুগীকে দেখবে, সে এক্সরে করবে, এক্সরে করার পরে ওখানকার যে ডাক্তার থাকবেন, হাইজিনিস্ট কিন্তু নিজে
আলাদাভাবে প্র্যাকটিস করবেন না, উনি একজন ডাক্তারের সাথেই ডেন্টিস্টের সাথেই প্র্যাকটিস করবেন। তো ডাক্তার এক্স-রে দেখে দিবেন, রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন দেখে দিবেন, তারপরে ডাক্তার যদি মনে করেন যে ওই রোগীর স্কেলিং দরকার তাহলে সেটা করবে। তবে বিদেশে প্রতি 6 মাস পর পর স্কেলিং এটা আসলে দরকার বা না দরকারের বিষয় না, এটা একটি রুটিন চেক আপ এবং এটা করতে হয়। আমরা সাধারণত যখন নতুন কেউ আসে সিস্টেমের মধ্যে তখন আমরা প্রথম ডাক্তার দেখি, হাইজিনিস্টকে আমরা রেকমেন্ড করি তুমি এই কাজটি করে দাও, সেই কাজটি করে দেয়, তারপরে অন্যান্য যে ট্রিটমেন্ট থাকে সেটা আমরা করি। তবে বিদেশেও আমাদের দেশের মতো যারা ডেন্টিস্ট আছে তারা স্কেলিং বা হাইজিনের কাজটি কিন্তু তারাও করেন, তবে খুব কম। আমাদের দেশে হাইজিনিস্ট এই ডিগ্রিতে এখানে না থাকাতে এখানে সাধারণত যারা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি পাশ করেন তারা এই কাজটি করে থাকেন। একই সঙ্গে জানতে চাই যে যে স্ক্রিনিংয়ের কথাটি বললেন যে আমরা বলি অনেক সময় প্রতি 6 মাস না হলে বছরে অন্তত একবার আপনার ডেন্টিস্টের কাছে আপনি দাঁতগুলো পরীক্ষা করান বা ভেতর থেকে। অনেক সময় হিডেন ক্যাভিটি থাকে, ল্যাটারাল ক্যারিজ থাকে, এই জায়গাগুলো অনেক সময় বাইরে থেকে বোঝা সম্ভব না। তো এই মানে স্ক্রিনিংয়ের বিষয়টি আমরা কি আসলে আমাদের ন্যাশনাল বা জাতীয়ভাবে এবং আমাদের সচেতনতার দিক থেকে অন্তর্ভুক্ত করতে পারি কিনা, যে প্রত্যেকেই আসলে সেটা যাবেন এবং কিভাবে সেটি করা সম্ভব? অবশ্যই জরুরি। স্ক্রিনিংটা আসলে হাইজিনিস্টের মাধ্যমেই হয়, যে জন্য ওরা প্রতি 6 মাস পর পর হাইজিনিস্টের কাছে যায় স্কেলিং করে, এবং প্রতি 1 বছর পর পর প্রত্যেকটা পেশেন্টের এক্স-রে করা হয়। তো যে ক্যারিজ বা যে ক্যাভিটিগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, এক্স-রে করে আমরা আসলে সেগুলো দেখতে পাই। সেক্ষেত্রে রোগীকে আমরা বলে দিতে পারি সম্ভাব্য কি কি হতে পারে। যখন ক্যারিজটি ছোট থাকে তখন আমরা বলতে পারি যে আপনি একটু সময় নেন, বাট আপনি এই ফিলিংগুলি করে ফেলবেন। যখন এটা বড় থাকে আমরা বলি এটা আপনার ইমিডিয়েট দরকার। যখন আরও বেশি কিছু থাকে তখন আমরা হয়তো সে জিনিসটা ইনস্ট্রাকশন দিই। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি স্ক্রিনিংয়ের পয়েন্ট বলেছেন, আমরা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে হাইজিনিস্ট এবং আমরা যখনই দেখি, যতবারই রুগী দেখি, আমরা তার ওরাল ক্যাভিটিটা একবার চেক করি। যদি কোথাও কোনো লেশন থাকে যেটা আমাদের মনে হয় যে না এটার থেকে ক্যান্সার হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, আমরা ইমিডিয়েটলি রুগীকে ইনফর্ম করি এবং সেই স্পেশালিস্টের কাছে আমরা একটা রিচেক করি। ইভেন অনেক সময় ছোট অনেক লেশন আছে যেগুলি হয়তো আমরা জানি তেমন কিছু হবে না, তারপরেও আমরা রুগীকে ইনফর্ম করি, এবং এটা স্ক্রিনের একটা বড় পার্ট। বড় একটি অংশ। সেক্ষেত্রে আমরা আসলে বিশেষ করে ক্যান্সারের মতো যে প্রাণঘাতী যে রোগগুলি সেগুলো আমরা আসলে আগেই ডায়াগনোসিস করতে পারি। এটা বিদেশের যেরকম খুব সহজে করা যায়, আমাদের দেশে করা যায় না, কারণ আমাদের দেশে মানুষ প্রতি 6 মাস পর পর একবার ডেন্টিস্টের কাছে কিংবা হাইজিনিস্টের কাছে যায় না। এই ছোট্ট একটি কাজ করলে আসলে আমরা অনেক বড় রোগ থেকে বাঁচতে পারি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি বলবো বাংলাদেশের মানুষদের যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনার দাঁতের সমস্যা বোধ না করলেও অন্তত 6 মাস পর একবার ডাক্তারের কাছে যান, চেক করে আসুন। জি, এটি আসলে গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে যে রোগগুলো, প্রাণঘাতী যে রোগ কথা বললেন, এবং দাঁতের যে আসলে পরবর্তী যখন দাঁতটি নষ্ট হয়ে যায় সেটিকে রক্ষা করা আরও অনেক কঠিন হয়ে যায়, প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এ বিষয়ে আসলে এই জন্য আসলে বলছিলাম যে যদি এরিয়া বেসড, মানে উনি ওনার ডেন্টিস্টকে যদি ঠিক করে নেন তাহলে কিন্তু সেই জিনিসটি কিন্তু সহজ হয়, যার কাছে উনি সহজেই যেতে পারবেন। সেটাই হওয়া উচিত। এবং একই সঙ্গে প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ এবং যেসব জায়গায় ইউনিটগুলো রয়েছে সেখানেও যদি একটি স্ক্রিনিং ইউনিট তৈরি করা হয়, যে না ঠিক আছে এখানে শুধু চেক আপ করা হবে, সেটি কিন্তু মানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিন্তু সেটি আশীর্বাদ হিসেবে দেখা দিতে পারে। আউটডোরে আমি যতদূর জানি এখানে আউটডোরে রুগী দেখার ব্যবস্থা আছে, কিন্তু আমরা রুগীকে ডেন্টাল চেয়ারে বসিয়ে দেখি না। আমরা সাধারণ একটি চেয়ারে যেভাবে একজন ফ্যামিলি ফিজিশিয়ান রুগী দেখেন সেভাবেই আমরা দেখি। ওই ব্যাপারটা আসলে পুরোপুরি স্ক্রিনিংয়ের জন্য উপযুক্ত প্রসেস না। তো এটা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলিতে এবং বেসরকারি হাসপাতালগুলিতে আউটডোরে খুব সহজেই একটা ডেন্টাল ইউনিট বসিয়ে একজন ডেন্টাল সার্জন দিয়ে এই কাজটি করা যায়, এবং এটা করা খুবই জরুরি। খুবই করা জরুরি। একই সঙ্গে আমি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আগেই আলোচনা করে নিতে চাই, সেটি হচ্ছে ইনফেকশন কন্ট্রোল। যে সাধারণত দেখা যাচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অনেক সময় এইচআইভি, এই জিনিসগুলো খুব সহজেই যে ডেন্টাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, এটা যেহেতু মাল্টিপল ইউজ হয় একজন থেকে আরেকজন, প্রতিজনের জন্য আলাদাভাবে তো আর ওইভাবে করা হয় না যদি ডিসপোজেবল যেগুলো ছাড়া। তো সেই ক্ষেত্রে এই ইনফেকশন কন্ট্রোলটি প্রত্যেকটি সেন্টারের জন্য
কতখানি গুরুত্বপূর্ণ এবং সেখানে খুব স্ট্রিক্ট প্রোটোকল মেনটেন করা এবং মনিটর করা, এই বিষয়টিকে আসলে আপনারা ওখানে কিভাবে দেখেন এবং এখানে কিভাবে দেখেছেন? প্রথমে আমি বাইরের কথাটা বলি, তাহলে আমি বোঝাতে পারবো যে আসলে কি পার্থক্যটা। আমরা প্রতিটি পেশেন্টের মাঝখানে 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ রাখি। আমরা একই ইউনিট পরপর দুইটা পেশেন্টের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি না। আমাদের ওখানে ছোট ছোট কিউবিকলের মতো রুম থাকে, যেমন আমার অফিসে ওখানে আমরা 6টা ইউনিট আছে যেখানে আমি রুগী দেখতে পারি। কিন্তু আমি যখন কাজ করি তখন একজন হাইজিনিস্ট কাজ করেন, আমি কাজ করি। আমাদের প্রত্যেকের জন্য আসলে 3টা করে ইউনিট ওখানে আছে, 3টে সেপারেট রুম। পরে একটা রুমের আমরা আসলে পরের রুগীর জন্য ব্যবহার করি না, ওই রুমটাকে আমরা 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ দিই। ওই রুমের সব কিছু ক্লিন করা হয়, ইনস্ট্রুমেন্ট সবগুলি অটোক্লেভে চলে যায় এবং আমরা ওই রুমের যে ইনস্ট্রুমেন্ট যেগুলি সরানো সম্ভব না, যেমন ডেন্টাল ইউনিট কিংবা ডাক্তার যে টুলটাতে বসছেন, যেগুলি করা সম্ভব না সেগুলি সবগুলি একবার করে ওয়াইপ করা হয়। এগুলি আসলে আমরা যে জায়গাগুলিতে হাত দিয়ে টাচ করি, এটা একটা ব্যারিয়ার একটা এক ধরনের প্লাস্টিকের পাতলা স্টিকারের মতো একটু বড়, তো ওইটা আসলে দেয়া থাকে। ফলে আমরা যখন ওই ব্যারিয়ারটা সরিয়ে ফেলি তখন ইউনিটটা কমপ্লিটলি এটা জীবাণুমুক্ত থাকে। তারপরেও ওখানকার প্রোটোকল, পাবলিক হেলথের যে প্রোটোকল সেই অনুযায়ী আমরা 10 থেকে 15 মিনিট একটা গ্যাপ রাখি, আমরা অন্য রুমে দেখি। আমরা জানি ওখানে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, আমরা 10 জন রুগী দেখব, ফলে আমাদের 10টা সেট, আমরা যখন ডেটা শুরু করি আমাদের 10টা সেট অলরেডি রেডি করা থাকে। ফলে ওই দিন কোনো রুগীর কোনো কিছু রিপিট হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা সবসময় একটা ইমার্জেন্সি ইউনিট থাকে যেখানে আসলে আরও 5 থেকে 10টা সেট রেডি করা থাকে। যদি কোনো কারণে আমাকে কোনো পেশেন্ট ইমার্জেন্সি দেখতে হয়, সাধারণত 1টা বা 2টা এরকম আমরা পেশেন্ট দেখি, তারপরে আমাদের ব্যাকআপ হিসেবে এটা থাকে। আর অটোক্লেভ মেশিন আমাদের ওখানে সবসময় ব্যবহার করা হয় এবং এটা আমরা একটা লগ মেনটেন করি, কোন লটে আমরা কোনটা অটোক্লেভ করেছি। যদি কোনো কমপ্লেন কখনো হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে, ধরা যাক আমি আপনাকে আজকে দেখলাম, আপনি 3 মাস পরে আপনার কোনো একটা রোগ ডায়াগনোসিস হলো, দেখা গেলো আপনি হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়েছেন, তখন আমাকে হসপিটাল থেকে আমার এখানে যে উনি কাজ করেছেন, আপনি কাজ করেছেন, ওই লটটা চেক করতে বলবে। আমরা ওই লটটা চেক করব, ওই লটে আমরা অটোক্লেভ করেছিলাম, ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে আর কোন কোন ট্রিটমেন্ট করা হয়েছিল, কোন কোন রোগী ট্রিটমেন্ট করা হয়েছিল, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। এই 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 মানে এই যে মানে খুঁজে বের করা, রুট কজ অ্যানালাইসিস করা, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়টি নিয়ে কথা আমরা আরও বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুস্বাস্থ্যের জন্য দাঁতের যত্ন। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম সুস্বাস্থ্যের জন্য দাঁতের যত্ন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার এম মুজাহিদুল ইসলাম। সুদূর টরন্টো থেকে উনি দেশে এসেছেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, যে ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল নিয়ে এটি ছিলাম, যে আপনি বলছিলেন যে কোনো একটি পেশেন্ট যখন কোনো হেপাটাইটিস বি, সি অথবা ইনফেকশাস কোনো কিছুতে পজিটিভ হচ্ছে, এটা রুট কজ অ্যানালিসিস করা হয় এবং একই সঙ্গে আপনাদের যে লগবুকটি চেক করা হয় যে এর সাথে কারা কারা সম্পৃক্ত ছিল। এছাড়া আর কি কি ধরনের সতর্কতা সেখানে অবলম্বন করে থাকেন? আমরা তো প্রত্যেক দিনই অটোক্লেভ করার যে ইনস্ট্রুমেন্ট সেটা আমরা ব্যবহার করি। আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করি, এটা আমরা চেক করি, আমার অ্যাসিস্ট্যান্ট সে চেক করে। অতএব এখানে ক্রস ইনফেকশন হওয়ার সুযোগ বলতে গেলে নেই। তারপরও আমরা সব কিছুকেই অনেক বছরের আসলে রেকর্ড মেনটেন করি। যে কোনো পেশেন্টের রেকর্ড আমাদের আইনগতভাবে 10 বছর রক্ষা করতে হয়। সো যে কোনো রোগীর তার যদি সন্দেহ হয় কিংবা তার কনসার্নিং ডাক্তারের যদি সন্দেহ হয় যে এটা এই অফিস থেকে এসেছে বা ওরকম কিছু, আমাদের সব ওই লটের অটোক্লেভ করা ইনস্ট্রুমেন্ট দিয়ে যত ট্রিটমেন্ট করা হচ্ছে সব পেশেন্টকে রিকল করা হয়, তাদেরকে চেক করা হবে, দেখা যায় যদি না আর কেউ এটাতে অ্যাফেক্টেড হয়নি, তার মানে এটা ডেন্টাল অফিস থেকে হয়নি। তো নর্মালি আমাদের ডেন্টাল অফিসগুলোতে সাধারণত এটা হয় না। এই জন্য আমি যেরকম যত 3 বছর বেশি সময় আমি কাজ করছি ওখানে, আমার কাছে কখনো এরকম কোয়ারি আসেনি।
এটি দারুণ। একই সঙ্গে এটি যুক্ত আমাদের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এখানে রোগীর আধিক্য বেশি, সময়ের পরিমাণ কম, একজনের সাথে বিশেষ করে সরকারি ক্ষেত্রে যেখানে আপনি কাজ করেছেন এবং সরকারি যতগুলো সেক্টর রয়েছে, রোগীর চাপে ভেঙে পড়ার মতো উপক্রম যে প্রতিদিন সিরিয়ালের জন্য, সেখানে আসলে এই ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল কতখানি কার্যকরী হবে এবং একই সঙ্গে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন প্রত্যেকটি মানে চেম্বারে সেন্টারে, সেখানে সেটি আসলে কতখানি যথোপযুক্ত? আসলে এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আপনি রুগীকে আপনার কাছে আসছেন, রুগী আপনার ট্রিটমেন্টের জন্য আসছেন, আপনি তাকে আরেকটা রোগে আক্রান্ত করতে পারেন না। এটা আপনার কতজন রুগী বাইরে অপেক্ষা করছে এর সাথে আপনার রুগীর চিকিৎসা দেওয়ার সম্পর্ক নেই। আপনি অ্যাজ এ ডক্টর আপনাকে আপনার বেস্ট ট্রিটমেন্ট দিতে হবে। শুধুমাত্র এটা যখন আপনি শুরু করবেন, প্রথম দিকে হয়তো আপনার কষ্ট হবে, প্রথম দিকে রোগীদেরও কষ্ট হবে, তারা মনে করবে যে ডাক্তার অনেক বেশি সময় নিচ্ছেন। আলটিমেটলি সিস্টেমটা দাঁড়িয়ে যাবে, আপনাকে এই সময়টা দিতে হবে। সারা পৃথিবী যদি এটা করতে পারে, আমরা বাংলাদেশের মানুষ কেন পারবো না? আমরা এখানে দুটো জিনিস একসাথে করি, সরকারি চাকরি কিংবা আরেকটা প্রতিষ্ঠানের চাকরি এবং একই সাথে প্রাইভেট প্র্যাকটিস। যখন আপনি এরকম করবেন তখন আসলে আপনি মনে করছেন যে আপনি দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করছেন, আপনি অনেক কিছু করছেন, কিন্তু আলটিমেটলি এটা রোগীর জন্য লাভ হচ্ছে না। আপনি যেখানে যতটুকু কাজ করেন, আপনি 16 ঘন্টা কাজ করেন, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আমার তা নিয়ে বলার তেমন কিছু নেই। আপনি কাজ করেন কিন্তু আপনি রোগীকে সময় দেন। আপনি যখন রোগীকে সময় দেবেন, আপনি যখন অটোক্লেভ মেনটেন করবেন, তখন রুগীর অ্যাটলিস্ট ক্ষতি হবে না। আমরা একটা টার্ম ওখানে বলি, নো হার্ম। অর্থাৎ একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যাবে, আপনি যদি উপকার করতে নাও পারেন, আপনি তাকে কোনো হার্ম করতে পারবেন ডু না। নট ফার্দার হার্ম। সেটি খুবই আসলে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্য। একই সঙ্গে আমি জানতে চাই খরচের বিষয়টি, বিশেষ করে অন্যান্য যে মানে যে ট্রিটমেন্টের সাথে ডেন্টাল ট্রিটমেন্টটি একটু সময় সাপেক্ষ এবং এর সাথে খরচটি খুব যুক্ত। যদি একটি কেউ রুট ক্যানেল করতে চায়, একটু ক্রাউনিং করতে চায় বা দাঁতগুলো যদি ঠিক করতে চায়, তাহলে সময় সম্পৃক্ত। তো এই একই বিষয় আমরা শুনি অনেকে বিদেশ থেকে এসেও বাংলাদেশে ট্রিটমেন্ট করে যান, কারণ সেখানে যাদের ইন্স্যুরেন্স কভার করে না তাদের জন্য এটি ভীষণ ব্যয়বহুল। এই বিষয়টিকে বাংলাদেশের খরচ এবং দেশের বিদেশের খরচ সবকিছু মিলে যদি আমাদেরকে একটু সামারাইজ করতেন। আমি বাইরের খরচটা আগে বলি। আমরা যখন 1 ঘন্টা কাজ করি, আমাদের ব্যাকআপ অফিসে আমাদের পেছনে আসলে কাজ করে 6 থেকে 8 জন মানুষ। তো তাদের প্রত্যেকের যদি আপনি গড়ে $25 করে প্রতি ঘন্টায় স্যালারি ধরেন, তাহলে $150 থেকে $200 প্রতি ঘন্টায় আপনার আসলে খরচ হচ্ছে। তো আপনি যখন রোগীর কাজ করবেন, ডাক্তারের পেমেন্ট আছে, আপনার ম্যাটেরিয়ালের কস্ট আছে, ইনস্ট্রুমেন্টের কস্ট আছে, সব কিছু মিলিয়ে আসলে ওখানে এটা নির্ধারণ করা হয়। আপনি হয়তো জেনে একটু অবাক হবেন, আমাদের নিজেদের নির্ধারণ করা আসলে কোনো ফি নেই। এটা আমি অন্টারিওতে প্র্যাকটিস করি, অন্টারিও ডেন্টাল অ্যাসোসিয়েশনের একটা নির্ধারিত ফি আছে। আমরা যারা ওখানে প্র্যাকটিস করি, আমাদের একটা রেঞ্জের মধ্যে রাখতে হবে। এটা আমি চাইলেই যে সব কিছুতে বেশি নিতে পারবো তা না। তবে যদি আমি দেখি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমার অতিরিক্ত কাজ করতে হয়েছে, আমি চাইলে ওটাকে এক্সট্রা বিল করতে পারবো। কিন্তু এটা আমি সব রোগীর ক্ষেত্রে করতে পারবো না এবং সব রোগী আমাকে এই পেমেন্ট দেবেও না। তো এটা আমাকে অন্টারিও ডেন্টাল অ্যাসোসিয়েশন আমাকে চেক করবেন প্রতি বছরই যে আমি কতজন রোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছি। তো সাধারণত এটা ডেন্টিস্ট এই জিনিসগুলো অ্যাভয়েড করতে চান, কারণ সামান্য কিছু টাকার জন্য কেউ এ ধরনের স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে চান না। আচ্ছা, আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে আসলে মানুষের শ্রম ঘন্টা যেটা, সেটা আসলে সস্তা। আমরা ডেন্টাল অফিসগুলিতে আমিও কাজ করেছি, আমরা যে স্টাফদের রাখি তাদের আসলে তেমন কোনো ডেন্টাল কোয়ালিফিকেশনস যেটা ইভেন একটা ডিপ্লোমা ডিগ্রিও নেই, ফলে তাদেরকে আমরা অনেক কম টাকায় রাখতে পারি। তো এই জন্য আমার ব্যাক অফ দ্য অফিসে যে খরচটা, সেটা বাংলাদেশে আসলে খুবই সীমিত। বাংলাদেশে ইনস্ট্রুমেন্ট এবং ম্যাটেরিয়াল কস্ট এটা একটা ব্যাপার। তো এই ইনস্ট্রুমেন্ট এবং ম্যাটেরিয়াল কস্টের ক্ষেত্রে যেটা আমরা যখন ব্যবহার করি, আমাদেরকে আমেরিকান স্ট্যান্ডার্ড কিংবা কানাডিয়ান স্ট্যান্ডার্ড, আমরা ইউএস এফডিএ যেটা বলি, ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদেরকে ম্যাটেরিয়াল নিতে হয়। আমাদের ওখানে কোনো ম্যাটেরিয়াল আসলে ডেন্টিস্টের বাইরে কেউ কিনতে পারে না। আমাদের এখানে আপনি যে কোনো জায়গায় যাবেন, ডেন্টালে যে কোনো ম্যাটেরিয়াল আপনি কিনতে পারবেন। তার জন্য রোগীর আসলে দেখার সুযোগ নেই যে এই ম্যাটেরিয়ালটা স্ট্যান্ডার্ড কেনা। আমি কোনো দেশের নাম বলছি না, যে কোনো দেশ থেকে আমাদের এখানে আসতে পারে। বাংলাদেশে আমরা এটা খুবই সহজেই কিনতে পারি। আমি যদি এখান থেকে ম্যাটেরিয়াল, ইনস্ট্রুমেন্ট এবং কিছু ম্যাটেরিয়াল কিনে নিয়ে যাই, আমি কানাডার থেকে 10 ভাগের 1 ভাগ খরচে নিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি এটা নিব কিনা, আমার ওইটা ওখানে লিগালাইজড কিনা। আমি বেশ কিছু জিনিস চেক করেছি, আমার কাছে মনে হয়েছে যে
আমাদের এখানে একটু সহজ অনেক জিনিসপত্র আনা বা অনেক দেশ থেকে সহজে তৈরি করে আনা যায়, সেজন্য আমাদের দেশে তুলনামূলকভাবে খরচ অনেক কম। তবুও বাংলাদেশের মানুষের জন্য এটা অনেক খরচ আমাদের আয়ের তুলনায় এখানে বেশি। সেটি তাকে সহনীয় মাত্রায় করা নিশ্চয়ই আসলে ভবিষ্যতে আমার মনে হয় যে এটি চিন্তা হওয়া দরকার একই সঙ্গে। কারণ এই যে মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে দাঁতের চিকিৎসার জন্য যাচ্ছে না, অনেকে খরচের জন্য, অনেকে হ্যাজার্ড বা অনেকক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে দীর্ঘ সময়, এই জন্য কিন্তু অবহেলার কিছুটা শিকার হচ্ছে। তার দাঁতগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকদিন অপেক্ষা করছে এবং একটি পর্যায়ে তাকে ফেলে দিতে হচ্ছে। আমরা যদি একটু এবার আসি যে কিছু অপচিকিৎসা এবং কিছু ভুল ধারণা, যে দাঁতে পোকা হয়েছে, তারপরে যারা কাছাকাছি যে দাঁতটি ফেলে দিচ্ছেন কিন্তু দাঁতটিকে রক্ষা করা সম্ভব ছিল, এই যে এই জায়গাগুলোতে এবং যারা দাঁতের অপচিকিৎসা করছেন বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে আসলে আমাদের কতখানি চিন্তা ভাবনা করা উচিত, সোচ্চার হওয়া উচিত? এটা অথরিটির অবশ্যই সোচ্চার হতে হবে। আপনি যখন সিস্টেমের মধ্যে একজন কোয়াক কাজ করবেন, আপনার মানুষকে, আপনার নিজের দেশের মানুষকে আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ডাক্তারের প্রধান কাজ হচ্ছে নো হার্ম, পেশেন্টের যাতে কোনো ক্ষতি না হয়। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে নো হার্ম, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। সরকারের কাজ হচ্ছে তার নাগরিকদের জন্য নো হার্ম, এমন কিছু তাদের করা যাবে না যেটা তার মানুষের জন্য ক্ষতি হয়। তো আপনি যখন কোয়াককে প্র্যাকটিস করতে দিচ্ছেন, কিংবা যাদের এই সংক্রান্ত কোনো জ্ঞান নেই, একজন মানুষকে আপনি তার দিকে দিচ্ছেন, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা আপনাকে বন্ধ করতে হবে। এটা মানুষের চিকিৎসার স্বার্থে, মানুষের জীবনের স্বার্থে, প্রফেশনের স্বার্থে এটা বন্ধ করতে হবে। আমরা আসলে এই কথাটি আসলে খুব তীব্রভাবে বলতে চাই যে একেবারেই যারা অ্যাপ্রোপ্রিয়েট পারসন, যারা যোগ্যতা সম্পন্ন লোক, তাদের কাছেই সেই চিকিৎসাটি হওয়া দরকার এবং যথাযথ হওয়া দরকার। তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আজকে আমরা দাঁতের জন্য বা আমরা জীবনের জন্য যে দাঁতের যত্ন, সুস্বাস্থ্যের জন্য সেই বিষয়ে কথা বলেছি। একই সঙ্গে নানান ধরনের যে মাল্টিপল অ্যাঙ্গেলে যে দাঁতের বাংলাদেশের ডেন্টাল হেলথটিকে আর উন্নত করা যায়, সেই বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং চ্যানেল 24-কে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সুস্বাস্থ্যের জন্য দাঁতের যত্ন, বিশেষ করে একেবারেই শিশুদের জন্য যে তাদের যে দাঁতগুলো অবহেলার শিকার, সেটি নিয়ে কথা বলেছি। সেই সঙ্গে আমাদের যে ডেন্টাল যে একটি স্ক্রিনিং দরকার, যে প্রতি 6 মাস অন্তর অন্তর অথবা বছর অন্ততপক্ষে একবার আপনার নিকটস্থ ডেন্টিস্টের কাছে, যিনি আসলে সার্টিফাইড একজন ডেন্টিস্ট, তার কাছে যে চেক করাবেন এবং দাঁতের কী কী মানে উন্নতি করতে হবে বা কী ধরনের চিকিৎসা করতে হবে সেটি নির্ধারণ করবেন। একই সঙ্গে ইনফেকশন কন্ট্রোল, যেটি আসলে অনেক সময় দেখা যায় যে হেপাটাইটিস বি, সি এগুলো উৎসটি হয়ে থাকে ডেন্টাল চেম্বার, সেটি থেকে যাতে আমরা রক্ষা করতে পারি তার জন্য প্রত্যেকেই সচেষ্ট হব এবং প্রত্যেকে আমাদের দাঁতের প্রতি যত্নশীল হব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।